ঠিক আছে, আসছে দেখো। এই গল্প করো না। দেখো তোমাদের এখানে কেমিক্যাল বন্ডিং এর যে পার্টগুলো আছে, সেই কেমিক্যাল বন্ডিং এর মধ্যে তোমাদের কি কি ছিল? ফার্স্ট তোমাদের ছিল এখানে লেটিস এনার্জি ছিল। দেখো লেটিস এনার্জি বা যেটা ছিল লেটিস শক্তি, লেটিস এনার্জি বা যেটা ছিল লেটিস শক্তি। দেখো এখানে লেটিস শক্তি মানে আমরা কি জানি বলো? লেটিস শক্তি মানে কোন একটা গ্যাসিয়াস ক্যাটায়ন বা একটা গ্যাসিয়াস গ্যাসীয় এনায়ন, যেমন একটা ধরো অসীম দূরত্বে আছে, এরপর যখন ওরা কাছাকাছি আসবে তখন কি হবে? ওরা একটা আয়ন আয়ন করে কি হচ্ছে? লেটিস ফরমেশন করছে। তো এখান থেকে সেটা এনার্জি বেরোচ্ছে। তো এখান থেকে বলা হয়েছে যে এনার্জিটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি বলতে লেটিস শক্তি। তো এখানে লেটিস শক্তিকে ডিফাইন করা হয় ইউ দ্বারা। এই ইউ এর মান কার সাথে সমানুপাতিক? এই যে আয়নগুলো আছে এদের যে চার্জ আছে, চার্জের গুণফলের সাথে কি হয়? সমানুপাতিক। আর এদের যে দূরত্ব আছে, দূরত্বের সাথে কি হবে? ইনভার্স সম্পর্ক আছে। মানে ইউ প্রপোর্শনাল টু কি হবে? 1/r আছে এখানে। তো দেখো তোমার একটা কোয়েশ্চেন আমি দিয়েছিলাম যে এমজিও, তারপর হয়তো ধরো দেওয়া আছে NaCl, সবই ধরে দুটো আছে, এই দুটোর মধ্যে কার লেটিস এনার্জির মান সবচেয়ে বেশি হবে? তো তখন দেখো এই এমজিওটাকে কি করতে হবে? ভাঙতে হবে। এমজি কত প্লাস? 2 প্লাস প্লাস ও কত মাইনাস? 2 মাইনাস। আর NaCl হলে কি হবে? Na প্লাস আর Cl কি হবে? মাইনাস। তাহলে এখানে এমজি চার্জ কত আছে? 2 প্লাস, আর অক্সিজেনের চার্জ কত আছে? 2 মাইনাস। কিন্তু এখানে n এর চার্জ কত? +1, আর Cl এর চার্জ কত? -1। তাহলে এখানে 2 × 2 মানে 4, কিন্তু এখানে 1 × 1 মানে কত? 1। আমরা সব সময় তো ধরো ডিসটেন্সটাকে বুঝতে পারবো না, তাহলে চার্জটা দিয়ে আমাদেরকে মেজার করতে হবে এই জায়গায়। তাহলে এখানে কার লেটিস এনার্জির মান বেশি হবে? এমজিও না NaCl? এমজিওর লেটিস এনার্জির মান সবচেয়ে বেশি হবে। তো তোমরা এইভাবে লেটিস এনার্জি বা লেটিস শক্তির মান ক্যালকুলেট করা গুলো তোমরা করবে। এটা ছিল ফার্স্ট। এরপর দেখো সেকেন্ড আমাদের যে পার্ট আছে, এখানে সেকেন্ড পার্ট আছে দেখো এক্সপান্ডেড অক্টেট। অক্টেট এখানে আমরা দুটো জিনিস বলেছিলাম, একটা বলেছিলাম হাইপোভ্যালেন্ট, আর একটা কি বলেছিলাম? একটা বলেছিলাম হাইপোভ্যালেন্ট, আর একটা বলেছিলাম হাইপারভ্যালেন্ট। হাইপারভ্যালেন্ট। তাহলে হাইপো মানে কি? যে কেন্দ্রীয় পরমাণুটা থাকবে তার চারিদিকে টোটাল 8টা ইলেকট্রন থাকবে না, 8টা ঠিক কি থাকবে? বেশি নয়। হাইপো কম থাকবে। তাহলে এখানে দেখো বেরিলিয়াম 4 মানে 2,2, তাহলে কোটা ইলেকট্রন আছে? দুটো। আর ক্লোরিনের কোটা আছে 1 2 3 4 5 6 7, এদিকে ক্লোরিন 1 2 3 4 5 6 7, তাহলে এটা হলো কত? 8, এটাও 8। কিন্তু এখানে বেরিলিয়ামের কত হবে বলো? 2 এর 2 কত? 4, তাহলে 8 থেকে কম আছে। তাহলে সেই জন্য BeCl2 যৌগটা কি? হাইপোভ্যালেন্ট। এরপর দেখো এই যে SF6 বলো বা তোমাদের ধরো PCl5 বলো, এই যে এই যৌগগুলো এগুলো কি হবে? হাইপারভ্যালেন্ট। 8 থেকে বেশি আছে। কেন স্যার? কারণ দেখো সালফার যদি করো, সালফার তো 16, মানে 2,8, কত? 6। তাহলে এখানে চারদিকে কোটা থাকবে? ছোটা থাকবে। আর এখানে এ কোটা আছে, ফ্লুরিনের কোটা আছে, ছোটা আছে। ধরো 1 2 3 4 5 6, এখানে ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন, এখানে ফ্লুরিন 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 1 2 3, তাহলে এরও তো ইলেকট্রন আছে এখানে। তাহলে হিসাবে দেখো এই যে সালফারের টোটাল কোটা ইলেকট্রন হবে এখানে? কাউন্ট করতে কোটা হচ্ছে দেখো 2 4 6 8 10 আর 2 কত? 8 থেকে বেশি হচ্ছে। সেই জন্য SF6 যে যৌগটা আছে, SF6 যৌগটা হচ্ছে কি ভ্যালেন্ট? হাইপারভ্যালেন্ট। সিমিলারলি PCl5 টাও কি হবে? হাইপারভ্যালেন্ট। তাহলে যখন কেন্দ্রীয় পরমাণু 8 থেকে কম ইলেকট্রন থাকবে তখন ছিল হাইপো, আর বেশি থাকলে তখন কি হয়ে যাবে? হাইপার। এরপর দেখো তোমাদের এখানে একটা কোশ্চেন ছিল ফাজান্স রুল দিয়ে। ফাজান্স রুল ফাই সমান কি হবে? চার্জ অফ ক্যাটায়ন বাই কি হবে? বাই হবে সাইজ অফ কি? বাই হবে সাইজ অফ ক্যাটায়ন। তাহলে ধরো তোমাদের সাপোজ দেওয়া আছে BeCl2, MgCl2, CaCl2, BaCl2। এরপর এই চারটার মধ্যে তোমাদেরকে বলা আছে যে কার হচ্ছে সমযোজী ধর্ম বেশি, কার আয়নিক ক্যারেক্টার বেশি। তো প্রথমত তোমরা মনে রাখবে যে ফাই মানে হচ্ছে পোলারাইজিবিলিটি বা ধ্রুবীয়তা বলা হয়। ধ্রুবীয়তা মানে একটা ধরো ক্যাটায়ন একটা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে যতটা নিজের দিকে টানবে তত তাকে বেশি পোলারাইজ করবে বা তত তাকে বেশি ধ্রুবীয় করে তুলবে। তখন তার কি ধর্মটা বেশি হবে? সমযোজী ধর্মটা বেশি হবে।
মানে ধরো সাপোজ ধরো এই এক্সাম্পল যেটা নেওয়া হয়েছে ধরো BeCl2, এখানে কিসে কিসে ভাঙবে BeCl2টা বলো, Be2 প্লাস 2Cl কি হবে মাইনাস, MgCl2টা Mg2 প্লাস 2Cl, এটাও কি হবে Ca2 প্লাস 2Cl, আর এটাও কি হবে Ba2 প্লাস 2Cl কি হবে মাইনাস। তাহলে দেখো এখানে অ্যানায়নটা কি আছে, প্রত্যেকটাতে Cl মাইনাস, কিন্তু চেঞ্জেসটা কি আসছে ক্যাটায়ন গুলো, প্রথম হচ্ছে Be2 প্লাস, তারপরে Mg2 প্লাস, তারপরে Ca2 প্লাস, তারপরে হচ্ছে Ba2 প্লাস। তাহলে দেখো এখানে ক্যাটায়নের সাইজটা যত ছোট হবে এবং অ্যানায়নের সাইজটা যত বড় হবে তত ক্যাটায়ন কি করবে, এই অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলটা কি করবে নিজের দিকে এরকম করে টানবে, ওকে ডিফিউজ করবে বেশি করে। এর সাইজ ছোট মানে চার্জ বেশি, চার্জ যদি বেশি হয় তাহলে ইলেকট্রন পরিমণ্ডলটাকে নিচের দিকে টানবে, মানে ওকে বেশি পোলারাইজড করবে। তাহলে এই জায়গায় দেখো সাইজ অফ ক্যাটায়নের সাইজ যদি ছোট হয় তখন ফাইয়ের মানটা কি হবে বলো, ক্যাটায়নের সাইজ যদি ছোট হয় ফাইয়ের মানটা কি হবে 1/1 বড় না 1/2 বড়, 1/1 বড়। তাহলে যত ক্যাটায়নের সাইজটা বাড়বে তত ফাইয়ের মান কমবে, উপর দিক থেকে নিচ দিকে এলে ক্যাটায়নের সাইজ মানে অ্যাটমের সাইজ কি হয় বাড়ে না কমে, বাড়ে। তাহলে এখানেও কি হবে উপর দিক থেকে নিচ দিকে সাজানো আছে, তাহলে ওর সাইজগুলো কি হবে ক্যাটায়নের সাইজগুলো কি হচ্ছে বাড়ছে, ক্যাটায়নের সাইজ বেড়ে যাওয়া মানে ফাইয়ের মান কি হয়ে যাওয়া কমে যাওয়া। যখনই ফাইয়ের মান কমে যাওয়া মানে সমযোজী ধর্ম বা কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে বলো, ক্যাটায়নের সাইজ বেড়ে যাচ্ছে, তার মানে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে নিজের দিকে বেশি জোরে টানবে না কম জোরে টানবে, সাইজ বেড়ে যাচ্ছে, তাহলে কম জোরে টানবে না বেশি জোরে টানবে, কম জোরে টানবে। তখনই সমযোজী ধর্মের মান কি হবে, যদি বেশি জোরে টানতো তাহলে সমযোজী ধর্মের মান বেশি হতো, কিন্তু কম জোরে টানছে তাহলে সমযোজী ধর্মের মান কি হবে কম হবে। তাহলে আয়নীয় ধর্ম কি হবে বেশি হবে, সমযোজী ধর্ম কম হলে আয়নীয় ধর্ম কি হবে বেশি হবে। তাহলে এখানে এই চারটার মধ্যে কার সমযোজী ধর্মের মান সবচেয়ে বেশি হবে, নিচের দিকের গুলোর কি হচ্ছে, নিচের দিকের গুলোর সাইজ বেড়ে যাচ্ছে, ফাইয়ের মান কমছে, সমযোজী ধর্ম কমছে, তার মানে এদের আয়নীয় ধর্ম বেশি। তাহলে সমযোজী ধর্ম কার বেশি, BeCl2 উপরেরটা, এরকম ভাবে মনে রাখবে। ঠিক আছে, এটা হলো ফাজান্স রুল। নেক্সট দেখো তোমাদের যেটা এখানে ছিল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা কম কোশ্চেনের মধ্যে দেওয়া হয়েছে, আরো দিতে হতো বেশি, এটা ছিল VSEPR থিওরি দিয়ে, VSEPR থিওরি বা বন্ড অ্যাঙ্গেল, এটা থেকে অনেকটা জিনিস আছে। এখানে দেখো ফার্স্ট তোমাদের স্ট্রাকচার গুলো প্রথমত মনে রাখতে হবে, সেগুলোর থেকে বন্ড অ্যাঙ্গেল যে ব্যাপারগুলো আছে। যেমন তোমাদের একটা কোশ্চেন আছে যে ধরো NH3 স্ট্রাকচার তো এরকম হয় তোমরা সকলেই জানো, তারপর ধরো আছে PH3, তারপর ধরো আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, তারপরে আছে দেখো অ্যান্টিমনি SbH3। তোমাদেরকে যদি বলা হয় যে বলো তো কার বন্ড অ্যাঙ্গেলের মান সবচেয়ে বেশি, কার বন্ড অ্যাঙ্গেলের মান সবচেয়ে কম, তো প্রথমত দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুগুলো, প্রত্যেকের কেন্দ্রীয় পরমাণুগুলো কি আছে, কেন্দ্রীয় পরমাণুগুলো প্রত্যেকের আলাদা আছে। তাহলে কেন্দ্রীয় পরমাণু এখানে আছে নাইট্রোজেন, এখানে আছে ফসফরাস, এখানে আছে আর্সেনিক, আর ওখানে আছে কি অ্যান্টিমনি। তাহলে এই চারটার মধ্যে কার কোন কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি, বলো কার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি, নাইট্রোজেনের না ফসফরাস না আর্সেনিক না অ্যান্টিমনি? নাইট্রোজেন, কারণ নতুন প্রতিবেশী আসায় সবাই বিরক্ত। তাহলে উপর দিক থেকে নিচ দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হয় কমতে থাকে, তাহলে উপরের দিকের গুলো তড়িৎ ঋণাত্মকতার মান কি বেশি। তাহলে এখানে বন্ধন জোড়ের ইলেকট্রন গুলো কার দিকে বেশি সরে থাকবে, নাইট্রোজেনের দিকে। যত এই ইলেকট্রন গুলো কাছাকাছি থাকবে তত এদের যে এই যে বন্ড পেয়ার রিপালশনের মানটা কি হবে বাড়বে না কমবে, বাড়বে, এরকম বাড়বে না এরকম কমে যাবে, কাছাকাছি আছে রিপালশন বেশি, মানে এরা দূরে যাবে, এরা যদি দূরে যায় তাহলে এই লোন পেয়ার এটাকে বেশি প্রেস করতে পারবে। ভালো করে দেখো, ধরো আমি এরকম করছি, আমার এই রিপালশনটা বেশি হচ্ছে আর উপর দিক থেকে আমাকে চিপছে এরকম করে, আমার এই রিপালশনটা বেশি, উপর দিকে যে লোন পেয়ার আছে ও কিন্তু এই বন্ড পেয়ারগুলোকে কম প্রেস করছে, তাহলে বন্ড অ্যাঙ্গেলের মানটা বেশি কমবে না কম কমবে? যদি উপর দিক থেকে কম প্রেস করে আর এই প্রেসটা যদি বেশি হয়, এই প্রেসটা বেশি হচ্ছে কিন্তু উপর দিক থেকে যে প্রেসটা দিচ্ছে সেটা কম দিচ্ছে, তাহলে বন্ড অ্যাঙ্গেলের মানটা কি হবে বাড়বে। তাহলে এখানে কার বন্ড অ্যাঙ্গেলের মান সবচেয়ে বেশি হবে, NH3, তারপর এটা।
এরপর দেখো তোমাদের সাপোজ H2O আর NH3 এই দুটো মলিকিউল দেওয়া আছে। এখানে দেখো এই H2O বা NH3 দুটাই হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তোমরা আগে পড়েছো স্যার কি হবে, দেখো H সমান কি ছিল হাফ ইনটু, এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে, H2O তে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন। সূত্র কি ছিল হাফ ইনটু V প্লাস X মাইনাস C প্লাস কত A। V মানে কি ছিল কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে, অক্সিজেন। অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা আছে, দুটো নয়, অক্সিজেন 8, 2,6। তাহলে হাফ ইনটু 6 প্লাস এখানে একযোজী পরমাণু কে আছে, হাইড্রোজেন। হাইড্রোজেন কটা আছে, দুটা। তাহলে x মানে হচ্ছে নাম্বার অফ ইউনিভ্যালেন্ট অ্যাটম বা একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে একযোজী পরমাণু আছে কটা, দুটা। মাইনাস চার্জ অফ ক্যাটায়ন, কোনো প্লাস চার্জ নেই তার মানে 0। চার্জ অফ অ্যানায়ন, কোনো মাইনাস চার্জ আছে কি, নেই তার মানে কত, 0। তাহলে 6 এর 2 8/2 মানে কত পেয়ার, 4 পেয়ার। আর 4 পেয়ার হলে হাইব্রিডাইজেশন কি বলেছিলাম, প্রথমত হচ্ছে s অরবিটাল, তারপর কি আছে p, তারপর কে আছে d। কত পেয়ার আছে এখানে, 4 জন। তাহলে 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার। তাহলে এটা s, এটা p, এটা তো d। তাহলে একটা s এ আছে আর কটা p তে আছে, তিনটা। সেই জন্য কি হচ্ছে sp কত 3। যদি 5 পেয়ার হতো তাহলে একটা s, তিনটা p, একটা d, তাহলে sp3d। ছোটা পেয়ার হলে sp3d2, সাতটা পেয়ার হলে sp3d3। তাহলে এখানে দেখো H2O এর হাইব্রিডাইজেশন কি আছে, sp কত 3। সিমিলারলি NH3 দেখো, NH3 এর ক্ষেত্রে কি হবে, হাফ ইনটু V এর মান কত, নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, যোজ্যতা কক্ষে ইলেকট্রন কটা, 5টা। প্লাস একযোজী পরমাণু কে বটে, এখানে কটা আছে ইলেকট্রন, মানে 3টা আছে মানে 3। মাইনাস কত, চার্জ অফ ক্যাটায়ন কত, চার্জ অফ অ্যানায়ন কত। তাহলে এখানেও 8/2 মানে কত পেয়ার, 4 পেয়ার। তাহলে এটাও sp3, এটাও কি sp3। তাহলে sp3 হলে বন্ড অ্যাঙ্গেলের মান কত ডিগ্রি হয়, 109 ডিগ্রি 28 মিনিট। sp3 যদি হয়, sp2 হলো 120 ডিগ্রি আর sp হলো হয় 180 ডিগ্রি। তাহলে এখানে এরও বন্ড অ্যাঙ্গেলের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এরও কত 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু ওটা হয় না। কত হয় দেখো, কত হয়, sp3 হলে 109 ডিগ্রি 28 মিনিট। এখানে দেখো দুটো লোন পেয়ার, আর এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে H H H এখানে একটা লোন পেয়ার। অনেকের বুঝতে যদি অসুবিধা হয় স্যার আমি স্ট্রাকচারগুলো কিভাবে ড্র করলাম। দেখো H2O তে কটা পেয়ার এসেছিল টোটাল, 4টা। এখানেও টোটাল কটা পেয়ার এসেছে, 4টা পেয়ার। তাহলে এখানে ছিল কে H2O, কেন্দ্রীয় পরমাণুর সাথে কটা সাইড অ্যাটম আছে, দুটা। তাহলে আমি বলেছিলাম যে কেন্দ্রীয় পরমাণুর সাথে যতগুলো সাইড অ্যাটম থাকবে ততগুলো কি পেয়ার হবে, ততগুলো হবে বন্ড পেয়ার। বাকি রিমেনিং গুলো কি হবে, লোন পেয়ার। এখানে NH3 আছে, তাহলে টোটাল পেয়ার কটা আছে, 4টা। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সাথে সাইড অ্যাটম কটা আছে, 3টা। তাহলে 3টা কি হবে, বন্ড পেয়ার, আর একটা কি হবে, লোন পেয়ার। তাহলে তার জন্য দেখো এই যে 3টা বন্ড পেয়ার আর একটা কি লোন পেয়ার। এখানে দুটো বন্ড পেয়ার আর দুটো কি লোন পেয়ার। এরপর দেখো এখানে এই ইলেকট্রন জোড়টা কার দিকে ছুটে থাকবে বেশি, অক্সিজেনের দিকে। এরপর দেখো এখানে দুটো লোন পেয়ার আছে, এই লোন পেয়ারের মধ্যে রিপালশন হচ্ছে। তাহলে এই বন্ড পেয়ার গুলো রিপালশন হচ্ছে, এই লোন পেয়ারটা এদিকে প্রেস করছে আর এই লোন পেয়ারটা এইদিকে প্রেস করছে। এখানেও সিমিলারলি এই বন্ড পেয়ারের মধ্যে রিপালশন হচ্ছে, কিন্তু কোটা লোন পেয়ার আছে এখানে, একটা। দেখো আমার মাথায় একজন আছে আর আছে দুজন, আর আমি এদিকে হাতগুলো তুলছি, দুজন দুদিকে আছে, আমি এদিকে তুলছি, ই এদিকে নামাচ্ছে আর ই কি করছে, এদিকে নামাচ্ছে। সেটাই বেশি নামাইতে পারবে না যেখানে একজন আছে সে বেশি নামাইতে পারবে, দুজন আছে যে সে বেশি নামাইতে পারবে। তাহলে এখানে এরা দুজন প্রেস করছে, তাহলে সেই জন্য এই বন্ড অ্যাঙ্গেলের মানটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে গিয়ে কত ডিগ্রি হয় বলেছিলাম, 104 ডিগ্রি। আর এর ক্ষেত্রে কত ডিগ্রি হয় বলেছিলাম, 107 ডিগ্রি। কারণ খুব কম প্রেস করতে পারবে, কিন্তু ই কি করবে, বেশি প্রেস করতে পারবে। সেই জন্য এই বন্ড অ্যাঙ্গেলের মানটা কি হবে, এই বন্ড অ্যাঙ্গেলের মানটা বেশি কম হবে আর এই বন্ড অ্যাঙ্গেলের মানটা একটু কম হবে। বুঝতে পেরেছি ওই জায়গায়? এখান থেকে তোমাদের যে বিভিন্ন যে আমি ইয়েগুলো আঁকিয়ে দিয়েছিলাম বিএসসি থিওরি দিয়ে, এবি, AB2, AB3, AB4, AB3, L2, এগুলো সমস্ত জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, এবং স্ট্রাকচারগুলো সমেত পুরো একদম। বুঝতে পেরেছ? এরপরে দেখো এখানে নেক্সট যে আমাদের পার্ট আছে সেটা হচ্ছে, দেখো আমাদের ছিল হাইড্রোজেন বন্ডিং।
হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং এর দুটো ভাগ বলছিলাম, একটা বলছিলাম ইন্টারমলিকুলার, আর একটা ইন্ট্রামলিকুলার, ইন্টার মানে কি? ইন্টার মানে একটার সাথে অন্যটা, আর ইন্ট্রা মানে কি? একসাথে পুরোটা। তাহলে দেখো তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম অর্থো নাইট্রোফেনল। দেখো এইখানে, আর এটা বলেছিলাম কি HF বন্ড HF। তার আগে তোমাদেরকে বলি, যদি কারোর বুঝতে অসুবিধা হয় যে স্যার হাইড্রোজেন বন্ড জিনিসটা মানে কি। একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সে যুক্ত হবে কার সঙ্গে? হাইড্রোজেনের সঙ্গে। সেই হাইড্রোজেনটাকে কার সঙ্গে যুক্ত থাকতে হবে? F কিংবা O কিংবা কিসের সাথে? N এর সাথে। তবে যে পরে যে এই বন্ডটা তৈরি হচ্ছে সেই বন্ডটাকে বলা হবে হাইড্রোজেন বন্ড। যদি এরকম হতো এখানে F O N এর পরিবর্তে ধরো H আছে, তখন এই বন্ডটাকে হাইড্রোজেন বন্ড বলা হতো কি হতো না? হতো না, কারণ হাইড্রোজেনের সাথে কে আছে এখানে? হাইড্রোজেন আছে। কিন্তু যদি আমাদের F O বা N থাকে তখন এই বন্ডটাকে হাইড্রোজেন বন্ড বলা হবে। তাহলে এখানে দেখো একটা HF এর সাথে একটা HF একটা বন্ড করেছে এখানে, তাহলে এই বন্ডটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এবং এই বন্ডটাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্টার কেন বলা হচ্ছে? কারণ এই HF-টা একটা আর এই HF-টা একটা আলাদা HF, তাই তো? এটাকে ইন্ট্রা কেন বলা হচ্ছে? নিজের মধ্যে, যে বলেছিলাম ইন্ট্রা মানে নিজের মধ্যে, আর ইন্টার মানে একজন আর অন্যজন। এখানে একটা HF আছে, এটা অ্যানাদার একটা HF এর সাথে বন্ড করেছে, সেই জন্য এটা ইন্টার। আর ইন্ট্রা মানে নিজের মধ্যে গোটাটাই। এ কোনো আলাদা বটে কি? ধরো আমি আছি, আমার দুটো হাতকে একসঙ্গে জয়েন করেছি, তখন সেটা কি হয়ে যাবে? ইন্ট্রা। আমি কারোর সঙ্গে হ্যান্ডশেক করছি, তখন কি হবে? সেটা ইন্টার। তখন সেটা কি হবে? ইন্টারমলিকুলার। ভিডিওটি বন্ধ হয়ে গেছে, চলছে? হ্যাঁ, আচ্ছা চলো নেক্সট দেখো আমাদের এখানে যেটা ছিল তোমাদের হেড অন সব বলে দিচ্ছিলাম। এরপর দেখো হাইব্রিডাইজেশনের যে ব্যাপারটা ছিল, হাইব্রিডাইজেশন একটা দেখবে ইয়ে বলেছিল এই সুভাষচন্দ্র বসু যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, ঠিক আছে? এটা তোমরা প্যাশান্স নিয়ে বসে থাকো, আমি তোমাদেরকে পড়া বুঝাবো। এই গল্প করো না, দেখো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে একদম যখন জল খেয়েছিল সব বেরিয়ে যাচ্ছে পুরো। হাইব্রিডাইজেশন আমাদের দেখো CH4 C2 ছোটবেলাকার জিনিস, C2H4 C2H2। প্রথমত হাইব্রিডাইজেশন মানে কি? সংকরায়ন মানে কি? যুক্ত হওয়া, যোগ হওয়া, তাই তো? S অরবিটালটা দেখতে কেমন হয়? স্ফেরিক্যাল বা গোলাকার। P অরবিটালগুলো দেখতে কি হয়? ডাম্বেল আকার। মানে কি রকম? দিস টাইপ অফ, ধরো এটা বা এরকম, তাই তো? একটা S অরবিটালের সাথে এই দেখো দিকে একটা S অরবিটালের সাথে একটা S অরবিটাল এরকম ভাবে কাছাকাছি এলো, তখন এদের মধ্যে তোমরা ম্যাথমেটিক্সে ভেন ডায়াগ্রাম করেছিলে? সে ভেন ডায়াগ্রামের মতো, বা রিজনিং যেমন তোমাদের দেখবে থাকতো এরকম যে একটা ত্রিভুজ, এর ভিতরে গোল, তার ভিতরে হয়তো এরকম দেওয়া থাকলো। তুই বললো যে এ ম্যাথমেটিক্সে ভালো, এ ইংলিশে ভালো, আর এ হচ্ছে তোমার ফিজিক্সে ভালো। দিয়ে এখানে ইয়ে দিয়ে দিল যে এমন কতজন আছে যে ইংলিশ এবং ম্যাথমেটিক্স উভয়ই ভালো, মানে কমন এরিয়া যেটা। মানে ব্যাপার হচ্ছে দেখো, আমি এটা কেন বলতে চাইলাম যে একটা S অরবিটালের সাথে তোমরা সেই, আচ্ছা আরো ভালো এক্সাম্পল বায়োলজিতে পড়েছো, সিওন, গ্রাফটিং পড়েছো নাই? সেই জোড় কলম, শাখা কলম পড়েছো, টেনে পড়েছো। তা সেই রকমই তো ব্যাপারটা এখানে, যে একটা S অরবিটালের সাথে যখন একটা S অরবিটাল ওভারল্যাপ হচ্ছে, তখন দেখো এই যে মাঝের যে পোরশনটা, এই যে এটা দেখতে অনেকটা এরকম নয়? তাহলে একটা S এর সাথে একটা S যখন ওভারল্যাপ হয়, মনে রাখবে হেড অন ওভারল্যাপ যদি হয় তাহলে সিগমা বন্ড, আর যদি এরকম ল্যাটারাল ওভারল্যাপ হয় তখন তৈরি হবে কি বন্ড? পাই বন্ড। তাহলে S এটা 1s ওভারল্যাপ, বা ধরো একটা S এর সাথে একটা P যদি এরকম হেড অন হয় তখন কি রকম হবে দেখতে? তখন এটা এরকম দেখতে হবে। একটা P এর সাথে, ধরো একটা P এর সাথে একটা এরকম P অরবিটালের সাথে একটা P অরবিটাল যদি ওভারল্যাপ হয়, তখন এটা কি ওভারল্যাপ হচ্ছে? ল্যাটারাল ওভারল্যাপ। তখন তৈরি হচ্ছে কি বন্ড? পাই বন্ড। হেড অন হলে সিগমা বন্ড, ল্যাটারাল হলে কি হবে? পাই বন্ড। এখানে এই যে CH4 আছে, CH4 এর হাইব্রিডাইজেশন কি হবে দেখো। এখানে
কার্বন হচ্ছে 6 1s2 2s2 2p কত হবে 2p 2। তাহলে এখানে লাস্ট অরবিটাল কে আছে 2s আর কত 2s আর 2p। তাহলে এখানে 2s ইলেকট্রন কোটা আছে দুটা, 2p তে ইলেকট্রন এখানে কোটা আছে দুটা। CH4 যখন আমরা স্ট্রাকচারটা করেছি তখন থেকে আমরা এরকম করেছি CH4 H এখানে ছিল H, এখানে ছিল H। তাহলে এখানে কোটা দুটা 2 4 2 6 2 আর নিচে হলো, আর এখানে দেখো টোটাল কত হবে 8 হচ্ছে। তাহলে একটা কার্বনের কোটা অড ইলেকট্রন থাকা দরকার, একটা কার্বনের টোটাল অড ইলেকট্রন কোটা হলো 8টা নয় কোটা, একটা দুটা তিনটা আছে কোটা চারটা। এখানে অড ইলেকট্রন কোটা আছে দুটা। তাহলে আমাকে কি করতে হবে এই 2s এর ইলেকট্রনটাকে কোথাও পাঠাতে হবে 2p তে। তাহলে যদি একে এক্সাইটেড করি তাহলে কি হবে দেখো 2s ইলেকট্রন কোটা একটা, আর 2p তে তখন ইলেকট্রন টোটাল কোটা হচ্ছে 1 2 আর কত তিনটা। তাহলে টোটাল 4টা ইলেকট্রন আমরা পেলাম। তাহলে এই 4টা ইলেকট্রন কার্বনের কোন কোন অরবিটালে আছে 2s আর কত 2p। তাহলে একটা 2s আর কোটা 2p, তিনটা 2p, তার মানে একটা s আর তিনটা p হাইব্রিডেশনে টেক পার্ট করছে। সেই জন্য এর হাইব্রিডেশন কি হবে sp কত sp3 মানে কোটা টোটাল অরবিটাল একটা তিন আর কোটা টোটাল 4টা। তাহলে যখন 4টা অরবিটাল আসবে দেখো তখন হাইব্রিড অরবিটালটা দেখতে কেমন হবে এরকম, কোটা হাইড্রোজেন আছে টোটাল 4টা। তাহলে দেখো এখানে তাকাও, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা 4টা হলো। এই যে হাইড্রোজেনের 1s আর এখানে হাইড্রোজেনের কত 1s। আর কার্বনের যদি ইলেকট্রন গুলো দাও একটা দুটা তিনটা আর এটা কোটা হলো 4টা। তো এটা গেল কি sp3 আর CH4 এর হাইব্রিডেশন ডায়াগ্রামটা গেল। যখন তোমরা সিমিলারলি C2H4 করবে যেটা ডাবল বন্ড হইবে C2H4 টা, তখন সেটা কেমন হবে দেখো C2H4 টা যখন কেমন হবে C1 2 1 2 4, এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন, দেখো দুটা টোটাল 2 2 4 2 6 2 কত 8। এখানেও কত হবে দেখো 2 2 4 2 6 2 কত হলো 8। তাহলে এখানে দেখো এই একটা বন্ড দুটো বন্ড তৈরি হচ্ছে। নিচের যে বন্ডটা তৈরি হচ্ছে নিচের বন্ডটা হচ্ছে সিগমা বন্ড, আর উপরের যে বন্ডটা তৈরি হচ্ছে ওই বন্ডটা কি বন্ড পাই বন্ড। এটা কিভাবে হবে দেখো 2s দুটো ইলেকট্রন আর 2p তে ইলেকট্রন কোটা আছে দুটো। একটা কার্বনের আন্ডারে কোটা হাইড্রোজেন আছে দুটো হাইড্রোজেন আছে। তার মানে কার্বনের অড ইলেকট্রন টোটাল লাগবে কোটা দুটো। দেখো এখানে দুটো অড ইলেকট্রন আছে, তার মানে এখানে 2s এর ইলেকট্রনটাকে এখানে জাম্প করানোর প্রয়োজন নেই, দরকার নেই। তাহলে একটা s অরবিটাল আর দুটো p অরবিটাল মিলে হাইব্রিডেশনটা কি হবে sp কত sp2। তাহলে কি হবে sp2 টা দেখতে কেমন এরকম। দেখো এই কার্বনও sp2 আবার এই দিকের কার্বনও কি বটে sp2। তাহলে এটা একটা sp2 তার সঙ্গে হচ্ছে কি এটা হচ্ছে একটা কি sp2। এই যে এই বন্ডটা এটা দেখো যেটা আমি ইয়েলো কালার দিচ্ছি, এই যে এই বন্ডটা হচ্ছে এখানে কটা ইলেকট্রন আছে দুটো হয়ে গেল স্যার। হাইড্রোজেন দিয়ে দাও এখানে এখানেও দিয়ে দাও এখানেও দাও এখানেও দাও। তাহলে বন্ডটা বাকি রইল, কোন বন্ডটা বাকি রইল উপরটা 5 বন্ডটা বাকি রইল। 5 বন্ডটা স্যার কার ওভারল্যাপে হবে এখানে কোন অরবিটালটা আছে p কত pz px py এটা কত pz। তাহলে এই যে pz তার সঙ্গে এই যে pz, এই pz এর ল্যাটারাল ওভারল্যাপে তৈরি হবে কোন বন্ডটা ওই উপরের 5 বন্ডটা তৈরি হবে। এবার যখন ট্রিপল বন্ড আসবে ধরো C2H2 যখন আসবে তখন কি হবে দেখো C2H2 যখন আসবে C2H2 দেখো আমি এইগুলো করছি, এগুলো তো আমি তোমাদের জন্যই করা হচ্ছে, ছেড়ে দেবো তোমরা দেখবে যে করে আরো একবার ভালোভাবে রিপিটেশন হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার সময় আসুক আমি যতগুলো যা কিছু পড়াবো সবগুলোই আমি রেকর্ড করে তোমাদেরকে দেবো যে তোমরা পড়ে পাবে দেখবে একবার। তাহলে দেখো এখানে C2H2, তাহলে C2H2 যদি হয় তাহলে কার্বনের হচ্ছে কত 2s 2 আর 2p তে আছে দুটো। এখানে কি হয় দেখো C1 2 3 এখানে 1 2 3 হাইড্রোজেন এখানে হাইড্রোজেন, ওটা ইলেকট্রন আছে দুটো। এখানেও 3 3 6 আর 2 8, এখানেও 3 3 6 আর 2 কত 8। এটা ডিফারেন্স এখানে কি দেখতে পাচ্ছ তোমরা একটা বন্ড দুটো বন্ড আর একটা বন্ড, কটা বন্ড হলো তিনটা বন্ড। তাহলে একটা ট্রিপল বন্ডে একটা হচ্ছে সিগমা আর এই উপরে দুটো কি বন্ড, উপরে দুটো হচ্ছে কি বন্ড পাই বন্ড।
তাহলে এখানে দেখো আমার একটা কার্বনের দুটো কার্বন আছে, একটা কার্বনের আন্ডারে কটা হাইড্রোজেন আছে? কটা আছে? একটা কার্বনের আন্ডারে একটা হাইড্রোজেন আছে, তার মানে কার্বনের অড ইলেকট্রনের প্রয়োজন কটা? একটা। তার মানে এখানে দেখো এই একটা এস আর একটা পি মিলে হাইব্রিডেশন কি হবে? sp। এটাকে তখন কিন্তু নিবে না, কারণ অড ইলেকট্রন কার্বনের প্রয়োজন কটা? একটা। তার জন্য ওটাকে নিচ্ছে না, ওটা কিন্তু আর সিগমা বন্ডে আসবে না। কি হবে দেখো, তাহলে sp টা দেখতে কেমন হবে? দেখো এটা sp আর এদিকেরটাও কি বটে? sp। তাহলে sp sp ওভারল্যাপ, এই যে দেখো এই বন্ডটা হলো, তারপর উপরে দুটো কি বন্ড আছে? পাই বন্ড আছে। তাহলে সেই পাই বন্ড একটা আছে py আর একটা এখানে কে আছে? pz। তাহলে এখানে এই py আর py এর ওভারল্যাপ একটা হলো, আর কি একটা হবে? pz এর সাথে কি হবে? pz এর সাথে pz হলো। তাহলে এই বন্ডটা হচ্ছে সিগমা, আর এই বন্ড আর এই বন্ডটা কি বন্ড হলো? পাই। কারণ মনে হতে পারে যে স্যার এটাও তো দিলে পাই, স্যার একটা দুটো তিনটে চারটে পাই হচ্ছে, আরে না, থ্রি ডাইমেনশনাল আছে ইলেকট্রন ক্লাউড। তাহলে একটা হচ্ছে সিগমা বন্ড আর দুটো কি বন্ড আছে? পাই বন্ড। তোমার মধ্যে মনে রাখবে, যদি কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে sp3, কার্বন যদি কার্বনের সঙ্গে ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে sp2, আর কার্বন যদি কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে কি হবে? sp। তাহলে বলো দেখিনি, c ডাবল বন্ড c, এই মাঝের কার্বনটার হাইব্রিডেশন কি? sp। sp sp মাঝেরটা হচ্ছে sp। স্যার sp কিভাবে এটা প্রুভ করুন তো? sp কিভাবে সেটা প্রুভ করুন, মাঝেরটা sp কি করে হলো? দেখো সাপোজ ভালো করে দেখো, ধরো এটা আছে, এইটার হাইব্রিডেশন কি বলো? এইটার হাইব্রিডেশন কি? এইটার sp আর এটার sp2। তাহলে sp2 লোভটা কেমন হয়? হবে কি এরকম, এটা sp হবে তো, এটা sp আর এটাও, তারপরেটাও কি বটে? sp কত? 2। কটা হাইড্রোজেন আছে এখানে? দেখো হাইড্রোজেন দুটো হলো, এদিকে কটা আছে? দুটো হয়েছে। এখানে কি বন্ড আছে? হে ডবল বন্ড। তাহলে ডবল বন্ড মানে কি হবে? একটা এরকম ওভারল্যাপ হবে না, হবে না বলো? হবে তো। আবার এইদিকেও কি আছে? একটা, ওইদিকেও একটা ডবল বন্ড আছে। হলো, বুঝতে পেরেছ? তাহলে মাঝের কার্বনটা যদি sp2 হতো, তখন তার লোভ কটা হয়েছিল? তিনটা লোভ যদি হয়ে যেত, তাহলে কি আর pz অরবিটালটা আসতো না তো? তখন কি আর তোমরা ডবল বন্ড এখানে করতে পারতে না। তার জন্য মাঝের কার্বনটার হাইব্রিডেশনটা কি হলো? sp হলো। ঠিক আছে, নেক্সট দেখো এখানে যেটা আমাদের আছে, তারপরের যে পার্ট ছিল, আগের ক্লাসে বুঝলাম এমও থিওরি। এই গল্প করে দেখি, দেখো এমও থিওরি মানে কি? মলিকুলার অরবিটাল থিওরি ছিল। মলিকুলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্বতে বলা ছিল, যখন কোনো অ্যাটমিক অরবিটাল গুলা একসাথে কম্বাইন হয় তখন তৈরি করে কি? মলিকুলার অরবিটাল। যেমন দেখো তোমাদেরকে বলেছিলাম, ধরো n2 একটা মলিকুল আছে, এর আমরা যদি বন্ড অর্ডার বার করি, বন্ড অর্ডারের মান কত হয় বলো? বন্ড অর্ডারের মান কত হয়? n2 3 হয়। এখানে আমাদের দেখো নাইট্রোজেনের হচ্ছে কি 1s2 2s2 2p কত? 2p3। আরেকটা নাইট্রোজেনের কত হবে? 1s2 2s2 2p কত? 3। আমরা বলেছিলাম এখানে যে একটা 1s অরবিটালের সাথে অ্যানাদার একটা 1s অরবিটাল যখন কম্বাইন হয় তখন তৈরি হয় সিগমা 1s, আর তৈরি হয় কি? সিগমা স্টার 1s। 2s যখন ওভারল্যাপ হয় তখন তৈরি হয় সিগমা 2s আর সিগমা স্টার 2s। যখন 2px ওভারল্যাপ হয় তখন তৈরি হয় পাই 2px পাই স্টার 2px। 2py যখন ওভারল্যাপ হয় তখন তৈরি হয় কি? পাই 2py পাই স্টার 2py। আর 2pz যখন ওভারল্যাপ হয় তখন তৈরি হয় কি? সিগমা 2pz আর সিগমা স্টার 2pz। আচ্ছা, এই ক্লাসটা এটা এই পর্যন্তই থাক।